বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। প্রত্যেকটা ঋতুতেই বাঙালির কোনো না কোনো উৎসব পার্বণ লেগেই থাকে। তেমনি বৈশাখে বাঙালির মনে দুটি উৎসব খুব কাছের। প্রথমত ২৫শে বৈশাখ এবং দ্বিতীয়ত হল সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উদযাপন। কবিগুরুর মতোই সত্যজিৎ রায়ও বাঙালির মনে আলাদা স্থান গ্রহণ করে রয়েছেন। তাই রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে সঙ্গেই সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী বাঙালির মনকে আলাদাভাবে আলোড়িত করে। বেঁচে থাকলে আজ ফেলুদা, প্রফেসর শঙ্কু, তোপসে, জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা, তীক্ষ্ণধী লেখক, সঙ্গীতজ্ঞ, নকশাবিদ এবং বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে অন্যতম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বয়স হতো ১০৩। আজ ২রা মে তাঁর ১০৩তম জন্মবার্ষিকী। ১৯২১ সালের আজকের দিনেই কলকাতা শহরের খ্যাতনামা এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় ছিলেন বাংলা কবিতা ও শিশু সাহিত্যের সেরা লেখকদের মধ্যে একজন। দক্ষ চিত্রকর ও সমালোচক হিসাবেও সুকুমার রায়ের খ্যাতি ছিল। সত্যজিতের বয়স যখন ৩ বছর তখন তার বাবা সুকুমার রায়ের মৃত্যু হয়। এরপর মা সুপ্রভা দেবী বহু কষ্টে তাকে লালন পালন করেন। সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও ছিলেন একজন নামকরা লেখক, চিত্রকর, দার্শনিক ও প্রকাশক। ১৯ শতকের বাংলার ধর্মীয় ও সামাজিক আন্দোলনে ব্রাহ্ম সমাজের নেতা হিসাবে উপেন্দ্র কিশোরের যথেষ্ট পরিচিতি ছিল। ১৯৪১ সাল, শ্রাবণের বিষণ্ণতার ভার বাড়িয়ে দিলেন রবীন্দ্রনাথ। আর তার কয়েকদিন পর শান্তিনিকেতন ছাড়লেন এক তরুণ। একরকম মায়ের উপরোধেই পড়তে গিয়েছিলেন সেখানে। ফাইন আর্টসে ভর্তি হওয়া থেকে শান্তিনিকেতনে মাস্টার মশাইয়ের অর্থাৎ নন্দলাল বসুর কাছে শিক্ষা তাকে সমৃদ্ধ করেছে। অন্যদিকে বিনোদ দা অর্থাৎ বিনোদ বিহারী মুখোপাধ্যায় ছিলেন তার বড় অনুপ্রেরণা। কিন্তু কমার্শিয়াল আর্টের দিকে ঝোঁক থাকায় কোর্স শেষ না করেই শান্তিনিকেতন ছাড়লেন। মাস্টার মশাইকে সে কথা জানালেন, সম্মতি নিয়ে চলে এলেন কলকাতায়। তারপর ব্রিটিশ সংস্থা ডি.জি. কিমারে চাকরি, ইলাস্ট্রেশনের কর্মজগতে পা রাখলেন সত্যজিৎ। ডি.জি. কিমার যখন ছাড়ছেন ততদিনে এঁকে ফেলেছেন সব বিখ্যাত বইয়ের কভার। নানা গুরুত্বপূর্ণ বিষয়ের বইতেই তার হাতের কাজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে জিম করবেটের ম্যান ইটার অফ কুমায়ুন, জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া থেকে জীবনানন্দ দাশের রূপসী বাংলা। সংস্থার চাকরি ছাড়ার সময় আর্ট ডিরেক্টর পদেও ছিলেন তিনি। তবে আঁকার নেশা পিছু ছাড়েনি। সিনেমা জগতে পা রাখার পরও নানা সূত্রে ১৯৬১ সাল পর্যন্ত আঁকা ফিরে ফিরে এসেছে তার জীবনে। আঁকাকে অনেক কাজেও লাগিয়েছেন। এক প্রবন্ধে সত্যজিৎ লিখেছেন পথের পাঁচালীর বৃষ্টির দৃশ্যের কথা। টাক আছে এমন লোকের মাথায় প্রথম ফোঁটা পড়বে, এভাবেই ভেবেছেন সে দৃশ্য। বোড়ালে শুটিংয়ের সময় কদিন আগেই লোকটিকে দেখেছেন তিনি, কিন্তু গ্রামবাসী কিছুতেই বুঝতে পারছেন না কে তিনি। শেষে স্মৃতি থেকেই তার পোর্ট্রেট এঁকে দেন সত্যজিৎ। পোর্ট্রেট দেখতেই তৎক্ষণাৎ তাকে ধরে আনেন গ্রামবাসী। প্রতিভা এমনই। ১৯৬১ সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে শুরু ছোটদের সন্দেশ পত্রিকার সম্পাদনা। এরই ফলে শুরু হয় ঘন ঘন ছবি আঁকা। নিজের গল্পের পাশাপাশি অন্য লেখকের গল্পের হেডপিস থেকে ইলাস্ট্রেশনে তীক্ষ্ণ নজর ছিল সত্যজিতের। গল্পের আগা থেকে গোড়া পর্যন্ত প্রতিভার স্বাক্ষরও যত্ন করে রেখে যেতেন তিনি। বইয়ের জগতে শুধু নয়, এর বাইরেও ছবির পোস্টার, বিজ্ঞাপন, এমনকি সিনেমার চিত্রনাট্যের পাতায় পাতায় রেখেছেন ইলাস্ট্রেশন। ফটোগ্রাফ, আঁকা, সিনেমা, এই যে দেখার নানা বিশেষ মাধ্যম, সত্যজিতের শিল্পী জীবনের যেন তাই উপজীব্য। বারবার এই ফর্মগুলি ফিরে এসেছে তার কাজে। ১৯৪৯ সালে ফরাসি চিত্র পরিচালক জন রেনোয়া ভারতে আসেন দ্য রিভার ছবির শুটিং করতে। দেখা হয় সত্যজিতের সঙ্গে। সত্যজিতের চলচ্চিত্র চর্চার শিক্ষানবিশ হয়েছিল রেনোয়ার দ্য রিভার ছবিতে। এরপর ১৯৫০ সালে লন্ডন যান এবং সেখানে ভিত্তেরিও ডি সিকার ছবি বাইসাইকেল থিফ থেকে মুক্ত হন এবং
দেশে ফিরে এসে ছবি তৈরির কাজ শুরু করেন। সত্যজিৎ রায় দেশ শারদীয় 1962 এক প্রবন্ধে লিখেছেন, বিজ্ঞাপনের কাজ ছেড়ে যখন সিনেমার কাজে অগ্রসর হই তখন আমার কাছে চলচ্চিত্রের প্রধান আকর্ষণ ছিল শিল্পের আকর্ষণ। অবশ্যই সেই শিল্প মারফত কায়েমিভাবে একটা রোজগারের বন্দোবস্ত হতে পারে এমন আশাও ছিল। কাজের আনন্দ এবং কাজের পারিশ্রমিক এই দুয়েরও অতিরিক্ত কিছু যে চলচ্চিত্র থেকে লাভ হতে পারে সেটা গোড়ায় জানা সম্ভব ছিল না। 1955 সালে পথের পাঁচালী নির্মাণ দিয়ে শুরু করে 1961-তে আগন্তুক পর্যন্ত দীর্ঘ 37 বছর যে সহজাত সাবলীলতায় ছবি করে গেছেন, যা তাবৎ বিশ্বের প্রশংসা কুড়িয়েছে বারবার। দেশ বিদেশের নানা সম্মান তাকে প্রতিনিয়ত আলোকিত করেছে। চলচ্চিত্র নির্মাণের ব্যস্ততার মধ্যেও তিনি সাহিত্য রচনা করে গেছেন এবং সেখানেও তিনি সমানভাবে সফল। গোয়েন্দা গল্প ও শিশু সাহিত্যে তার সাফল্য আমাদের কাছে এক বিস্ময়। তার সৃষ্টির দিগন্ত ছোঁয়া জগৎ আমাদের বিস্মিত করে। আমাদের সাংস্কৃতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় সত্যজিৎ রায়। তিনি তার সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অভিঘাতের দ্বারা ভারতবর্ষের সাংস্কৃতিক জীবনে এক উজ্জ্বল স্থান অধিকার করে রয়েছেন। বিশ্ব চলচ্চিত্রে তিনি ছিলেন সমসাময়িক প্রথম সারির চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম। ভারতবর্ষে তার মতো জাতীয় জীবনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিকগুলি নিয়ে এত নানা ধরনের কাজ আর কোনো চলচ্চিত্র স্রষ্টা করেছেন বলে আমার জানা নেই। কিন্তু ছবির সৌন্দর্য, শুদ্ধতা ও ভারসাম্য ছবিগুলির মূল দুই উপাদান কাহিনীগত ও গঠনগত বিষয়ের সম্মিলিত ভারসাম্যের ফল। সাহিত্য অনুসারী হলেও তিনি কখনোই শুধুমাত্র গল্প পরিবেশক নন। সত্যজিৎ তার ছবির গল্প বেছে নিয়েছেন প্রচলিত গল্প উপন্যাস থেকে, কিন্তু চিত্রায়িত করার সময় সে গল্প নিজের ভাবনায় ও উপলব্ধিকর নিজস্বতায় সাজিয়ে গুছিয়ে তা চিত্রায়িত করেছেন। যেমন পিকুর ডায়েরি ছিল ডায়েরি ধর্মীয় আঙ্গিকে লেখায় এবং ছোট পিকু ভাবনার অনুসারী, কিন্তু সত্যজিৎ যখন পিকু ছবি করলেন সেখানে শিশুর দৃষ্টিকোণ একাধিক দৃষ্টিকোণের একটি। গল্পে যা ছিল নীলমাছি সিনেমায় তা কালো কালি দিয়ে সাদা ফুল আকার অনুষঙ্গে রূপ পেয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদী উপন্যাস পথের পাঁচালী ও অপরাজিতর কেন্দ্রীয় চরিত্র অপুকে অবলম্বন করে সত্যজিৎ রায়ের তৈরি পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার এই ছবিকে একত্রে অপু ত্রয়ী বলা হয় বা অপু ট্রিলজি। অপু ত্রয়ীর গুরুত্ব শুধু ছবির নন্দনতান্ত্রিক অসাধারণত্বের জন্যই নয়, বরং ওই ছবি একটা মতবাদ ভেঙে আর একটা মতবাদ প্রতিষ্ঠা করেছে, যেটা হলো ব্যক্তিগত সংগ্রাম দ্বারাও পরিবর্তন আনা সম্ভব। সত্যজিতের ভাষায় ভারতীয় গ্রামীণ জীবনযাত্রার বিশ্বকোষ যে বই, তার থেকে উপাদান নিয়ে যে মতবাদ তিনি প্রতিষ্ঠা করেছেন, তার জন্যই ছবির নন্দনতাত্ত্বিক অসাধারণত্ব সম্ভব হয়েছে। পথের পাঁচালী সত্যজিৎ রায়ের তৈরি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চিত্র। ছবিটি দেশ বিদেশে অভাবনীয় প্রশংসা ও নানা পুরস্কারে ভূষিত হয়েছে। শৈল্পিক সাফল্য ও জনপ্রিয়তা উভয় বিচারেই এই ছবিটি ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক মানের ছবি। এই ছবির হাত ধরে ভারতীয় চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হয়। বিশিষ্ট চলচ্চিত্র তাত্ত্বিক ফাদার গাজ রবার্টস এক জায়গায় লিখেছেন, 1961 সালে নিউ ইয়র্ক শহরে অপু ট্রিলজির সবগুলোই একসঙ্গে দেখার সুযোগ হয়। অপু ত্রয়ী আমাকে ভারতবর্ষের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছে। আর একটা কথা আমি বুঝতে পেরেছিলাম যে চলচ্চিত্র কত দূর যেতে পারে। সত্যজিৎ রায় একটি প্রবন্ধে লিখেছেন, 25 বছর ছবির কাজ করে এটুকু প্রত্যয় হয়েছে যে ভালো গল্প পেলে বা মাথায় এলে তাকে চলচ্চিত্রের ছাঁচে ঢেলে গুছিয়ে বলতে পারবো। তিনি রবীন্দ্রনাথের গল্পকে ভিত্তি করে ছবি করার সময়ও নিজস্ব অনুভবের ব্যাখ্যায় ছবি করেছেন। যেমন 3 কন্যা ছবির অন্তর্গত পোস্টমাস্টার অংশের মূল গল্পটি রবীন্দ্রনাথের, যেখানে গল্পের শেষে পোস্টমাস্টার চলে যাওয়ার সময় ছোট্ট পরিচারিকাটি তার পায়ে পড়ে বলছে, আমাকে ছেড়ে যেও না, তোমরা সঙ্গে নিয়ে যাও আমাকে, তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও। এটা সত্যজিতের কাছে ভাবপ্রবণতা বলে মনে হয়েছিল। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সত্যজিৎ বলেছেন, আমি তা ব্যক্ত করতে পারিনি, কারণ বিংশ শতাব্দীর মানুষ হয়ে অন্য পরিবেশে লালিত ও প্রভাবান্বিত হয়ে
সেই আবেগ আমি অনুভব করি না। তাই আমি গল্পের শেষটা আরেকটু রুক্ষ করে দিয়েছি। আমি বরং গল্পে যেমন ছিল তার বিপরীতটাই দেখিয়েছি। ছবিতে মেয়েটি তার দুঃখ দেখানোর চেয়ে দুঃখ লুকিয়ে রেখেছে। সে পোস্টমাস্টারকে এড়িয়ে গেছে। সে এত আহত হয়েছে যে সে এই লোকটিকে তার দুঃখের কথা বলেনি, কিন্তু সে কুয়োর জল আনতে গিয়ে কাঁদছিল। কিন্তু যে মুহূর্তে পোস্টমাস্টার তাকে ডাকলো, তখনই সে চোখ মুছে ফেলল। সে জলের বালতিটা নিয়ে তাকে পাশ কাটিয়ে গেল এবং পোস্টমাস্টার তাকে যে বকশিস দিল তাও সে উপেক্ষা করল। 20 শতকের 60-এর দশকের শিল্পী হিসাবে এটাই আমার ব্যাখ্যা। শুদ্ধতাবাদীরা এই পরিবর্তনে আপত্তি জানায়, যেহেতু আমি একজন স্বতন্ত্র শিল্পী তাই আমি এরকম করে বদলে নিয়েছি। তাই বলা হয় সত্যজিতের সিনেমা চরম উৎকর্ষতায় সৃষ্ট শিল্পী সত্যজিতের একটি অখণ্ড সমগ্র। যেমন পথের পাঁচালী ছবির সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলিতে সংলাপ যত সম্ভব কম ব্যবহার করা হয়েছিল, যদিও এই মুহূর্তগুলির সবকটি মূল উপন্যাস থেকে নেওয়া। বিভূতিভূষণ এই মুহূর্তগুলি কাব্যময় করে তুলেছিলেন তার ভাষার ব্যবহারে। সত্যজিৎ সেখানে সাহিত্যের বদলে চিত্র ভাষার সাহায্য নিয়েছিলেন। এই কারণে অপু দুর্গার প্রথম ট্রেন দেখায় ট্রেন চলে শুধু মাঠের মধ্যে দিয়ে নয়, কাশফুল ভরা মাঠের মধ্যে দিয়ে। একইভাবে দুর্গা যখন ইন্দিরের নির্জীব দেহ দেখে পিছিয়ে যায়, তখন তার পায়ে লেগে ইন্দিরের কাঁসার ঘটিটি ঢাল বেয়ে গড়িয়ে পড়ে ডোবার মধ্যে। আবার অপু তার দিদির চুরি করা পুঁতির মালা বিষ বনে না ফেলে পুকুরে ফেলে। পুকুরের পানার আবরণে যে ফাঁকটি হয় তা যেন দুর্গার জীবনের একমাত্র অপ্রিয় ঘটনাটি গোপনের জন্য, যা আবার বন্ধ হয়ে যায়। গাস্ত রোবেট লিখেছেন, বিভূতিভূষণের লেখা ও সত্যজিতের ছবিকে তুলনা করলে দেখা যায় যে বিভূতিভূষণের পৃথিবী এক পরিবর্তনহীন, সময়হীন পুনরাবর্তনের পৃথিবী, যার প্রতীক হল নিরস্তর বয়ে যাওয়া নদীতে একটার পর একটা কুটো ভেসে যাচ্ছে, অপুর পর কাজল। অন্যদিকে সত্যজিতের পৃথিবী হল গতিময় এবং সময়সীমায় আবদ্ধ, এর প্রতীক হল রেলগাড়ি। সত্যজিতের পরিবর্তনে পুনরাবৃত্তি নেই। শৈশব থেকে বয়ঃপ্রাপ্তিতে অপু আলোকপ্রাপ্ত হতে থাকে এবং অপুর সংগ্রামে কাজলের জীবন তার বাবার জীবন থেকে আলাদা হয়ে ওঠে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ডি সিকার বাইসাইকেল থির ছবিতে দরিদ্র পরাজিত লোকটির ছেলেকেও তার বাবার পরাজয়ের শরিক হিসেবে টেনে আনা হয়েছে, কিন্তু সত্যজিতের ছবিতে ছেলেকে তার বাবা টেনে উপরে তুলে এনেছে এবং এটা আত্মমর্যাদাপূর্ণ জীবনের আনন্দ ও মুক্তির পরিচয় করিয়ে দিয়েছে। এই জায়গায় সত্যজিৎ সমসাময়িক নববাস্তববাদী অন্যান্য চিত্র নির্মাতাদের থেকে খানিকটা এগিয়েই রয়েছেন। গোপীগায়ন বাঘাবাইন ছবিটিও জনপ্রিয়, সপরিবারে বসে দেখার ছবি এবং চলচ্চিত্র হিসাবেও সার্থক ছবি। এর গল্প রূপকথা লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। ফ্যান্টাসির ছোঁয়া ছবির সাফল্য গল্পকে ছাপিয়ে যায়, যেখানে অদ্ভুত রস, স্বাদ ও আবেদন, স্বতঃস্ফূর্ততা, নানা কল্পপ্রবণতার মিশ্রণ ছবিকে অন্য মাত্রায় নিয়ে যায়। স্থান কাল নিরপেক্ষ এই মিউজিক্যাল ছবিতে সময়, সমাজ ও দেশের জরুরি কিছু প্রাসঙ্গিকতা, যা ভূতেদের নৃত্যদৃশ্যের রূপকতা বা গানের কথাতে উঠে আসে। সবকিছুই একক বৈচিত্র্য সত্ত্বেও ছবির সাবলীলতায় স্বচ্ছন্দে মিশে এক সার্থক সৃষ্টি হয়ে দর্শকের সামনে হাজির হয়েছে। এরকমই আর এক অসাধারণ ছবি হীরক রাজার দেশে। সত্যজিৎ রায়ের অন্যতম সেরা ছবি চারুলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্প অবলম্বনে তৈরি এই ছবি। মূল গল্পের ঘটনা, সংলাপ এবং চরিত্র এবং গল্পের থিম অন্যান্য ছবির মতো এই ছবিতেও পরিবর্তিত হয়েছে। চারুলতা একটি মেয়ের ব্যক্তিগত কাহিনী নির্ভর ছবি নয়, বরং দেশকালজাত সমাজ ও সংস্কার এই ছবিতে সরাসরি উপস্থিত। মাধুর্য ও প্যাশন এই ছবির মতো সত্যজিতের আর কোনো ছবিতে এমন সার্থকভাবে সহাবস্থান করেনি। আর এই সমস্ত কিছুই উপস্থিত রয়েছে চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও পদ্ধতিতে। দৃশ্য গঠন, দৃশ্যের বিন্যাস, অভিনয়, সঙ্গীত সবকিছুর সম্মিলিত বিচারে এই ছবি এক অনন্য দৃষ্টি। এছাড়া তার দেবী, সমাপ্তি, কাঞ্চনজঙ্ঘা, প্রতিদ্বন্দ্বী, অরণ্যের দিনরাত্রি কিংবা শতরঞ্জ কে খিলাড়ি
ছবিগুলোতে তার সাফল্য, আবেগময়তা ও গভীর রসানুভূতিতে আপেক্ষিকতা তার নান্দনিক সমীকরণের একটি মূল উপাদান। সত্যজিৎ রায়ের মতো সমসাময়িক জীবনের সঙ্গে সম্পৃক্ত মানুষ খুবই কম দেখা যায়। তার ছবির রিয়েলিজম থেকে ক্রমে ন্যাচারালিজমের দিকে এগিয়ে আবার রিয়েলিস্টিক। তার শেষ 3টি ছবি অর্থাৎ গণশত্রু, শাখা প্রশাখা ও আগন্তুক আধুনিক সভ্যতা বিষয়ে ছবি। সত্যজিৎ মনে করতেন শিল্পীর মূল কাজ হলো অনুসন্ধান করা, তাই তার প্রায় সমস্ত ছবিগুলি হলো বাস্তবের অনুসন্ধান। আগন্তুক ছবিতে বাস্তব জীবনের অভিজ্ঞতার ভেতর তিনি ডুব দিয়েছেন। এই ছবিতে নির্মল আনন্দ আছে, কিন্তু মননই এখানে প্রধান। দূরদর্শনের জন্য তিনি করেছেন টু, পিকু ও সদ্গতি, অসাধারণ সব ছবি। চলচ্চিত্র মাধ্যমটি সব রকম প্রয়োগ কৌশল তার আয়ত্তাধীন ছিল। তার তৈরি সিনেমার নানা উল্লেখযোগ্য দিকের মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আবহ সঙ্গীত। সিনেমার যুগে আবহ সঙ্গীত বলে কিছু ছিল না। ছবি দেখার সময় দর্শকের কানে আসতো প্রজেক্টরের একটানা ঘর ঘর আওয়াজ। এই একটানা শব্দ দর্শকের মনঃসংযোগের ব্যাঘাত ঘটাতো। ক্রমে নির্বাক ছবির যুগে এই শব্দভূষণ থেকে মুক্তির লক্ষ্যে পিয়ানো বা অর্গান বাজানোর ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থার দায়িত্ব থাকতো প্রেক্ষাগৃহের বাদ্যকরদের ওপর, অর্থাৎ একই ছবি নানা প্রেক্ষাগৃহে নানা সুরের আবহ সঙ্গীতের সঙ্গে দেখানো হতো। বিখ্যাত আমেরিকান পরিচালক ও প্রযোজক গ্রিফিথ এই ব্যবস্থায় খুশি না হয়ে একটি নতুন উপায় উপস্থাপন করলেন। তিনি ছবির সঙ্গে একটি স্বরলিপি তৈরি করতে দিতেন এবং সেটি অনুসরণ করায় কড়া নির্দেশ দিতেন। নির্বাক ছবির যুগে উল্লেখযোগ্য আবহ সঙ্গীতের উদাহরণ হল সের্গেই মিখাইলোভিচ আর্জেনস্টাইনের ব্যাটেলশিপ পটেমকিন ছবির জন্য করা জার্মান সুরকার এডমন্ড মাইজেলের করা স্বরলিপি। আবহ সঙ্গীত ক্রমশ বিবর্তিত হতে হতে সবাক ছবির সঙ্গে জুড়ে এখনকার যে পর্যায়ে সে স্তরে উন্নীত হয়েছে। এখন যে বিষয়ে পরিচালকদের দায়িত্ব অনেকখানি, কারণ তিনি জানেন ছবির মেজাজ তুলে ধরতে আবহ সঙ্গীতের গুরুত্ব অপরিসীম। আবহ সঙ্গীত বিষয়ে সত্যজিৎ এক জায়গায় লিখেছেন, দৃশ্যবস্তু ছাড়া ছবিতে যা থাকে তার মধ্যে প্রধান হলো সংলাপ, কারণ কাহিনীর অনেকখানি ব্যক্ত হয় সংলাপের মাধ্যমে, আর কিছুটা বলা যায় যাবতীয় ধ্বনির সাহায্যে। এই বলার কাজে আবহ সঙ্গীতের কাজ সবচেয়ে পড়ে, কারণ সঙ্গীতের ব্যঞ্জনা আছে কিন্তু পরিষ্কার কোনো ভাষা নেই। এখানে সাহিত্যের একটা প্রশ্ন আছে, সব কথায় সব সুর বসে না। গান সেখানেই সার্থক যেখানে সুর হলো ভাষার ব্যঞ্জক। চলচ্চিত্রের আবহ সঙ্গীতও ব্যঞ্জকেরই ভূমিকা গ্রহণ করে, যদি তা সপ্রযুক্ত হয়। পথের পাঁচালী থেকে চারুলতা অবধি আবহ সঙ্গীতের নানান সমস্যার সামনে পড়তে হয়েছে আমাদের, এবং সাধ্যমতো সেগুলি সমাধানের চেষ্টা করা হয়েছে। পথের পাঁচালী ছিল গ্রাম্য পরিবেশের কাহিনী, কিন্তু তা বলে তার লোক সাহিত্য নয়। তার ভাষায়, তার মেজাজে রীতিমতো সফিস্টিকেশন আছে। তার চরিত্র বর্ণনে আধুনিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ছাপ আছে। ছবিতেও অনুরূপ সফিস্টিকেশন আনবার চেষ্টা করা হয়েছিল। সুতরাং এর আবহ সঙ্গীতে কেবলমাত্র গ্রাম্য যন্ত্রে গ্রাম্য সুর বাজানোর কোনো সার্থকতা বলে আমরা মনে করিনি। বাঁশি, গুপি যন্ত্র, ঢোল ইত্যাদির সঙ্গে সেতার, শরৎ, পাখোয়াজ মেশাতে তাই রবিশঙ্কর দ্বিধা করেননি। তিন কন্যার পোস্টমাস্টারও গ্রাম্য পরিবেশের ছবি, কিন্তু এর ভাবভঙ্গি, এর কাহিনী উপাদান, এর পাত্রপাত্রীর আচরণ, কথাবার্তা সবই ছিল অত্যন্ত সরল। তাই এর আবহ সঙ্গীতে বাঁশি, দোতারা ও সারিলদা এই 3টি যন্ত্র ছাড়া আর কোনো যন্ত্র ব্যবহারের প্রয়োজন বোধ করিনি। জলসা ঘরের বনেদি জমিদারি মেজাজে ছবির আবহ সঙ্গীতের চরিত্র নির্ধারিত হয়েছিল। এই বিশেষ পরিবেশের সঙ্গে রাগ সঙ্গীতের একটা ঐতিহাসিক যোগসূত্র রয়েছে, এবং সেই যোগসূত্র সম্পর্কে আমরা সকলেই সচেতন। সুরকার বিলায়েত খাঁ সেতার, সুরবাহার, শরৎ, সারঙ্গী প্রভৃতি যন্ত্রে খানদানে রাগরাগিনীর এই ছবিতে অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছিলেন। আসল কথা, সুরকারকে মনে রাখতে হবে যে তার আনুগত্য প্রধানত চলচ্চিত্রের প্রতি, সঙ্গীত শাস্ত্রের প্রতি নয়। তিনি আরও বলেছেন, আজ অবধি যে কটা ছবিতে আমি নিজে সঙ্গীত রচনার দায়িত্ব নিয়েছি তার মধ্যে চারুলতার সঙ্গীত আমার কাছে অপেক্ষাকৃত সাবলীল ও সুপ্রযুক্ত বলে মনে হয়েছে।
এর একটা কারণ অবশ্যই আমার অভিজ্ঞতা। আবহ সঙ্গীতের কাজে অভিজ্ঞতা মূল্য অনেক। ছবির মেজাজ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকলেও কোন দৃশ্যে কোন কোন যন্ত্র, কোন সুর, কোন লয়ে, কোন তালে বাজলে সেই মেজাজের সঙ্গে মিলবে, এ জ্ঞান সহজলভ্য নয়। তাই সঙ্গীতের কাজে এখনও অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যায়। শেখারও আছে এখনও অনেক কিছুই। আবহ সঙ্গীত বিষয়ে উনি আরেকটি মূল্যবান কথা বলেছেন। এই দ্রুত পরিবর্তনের যুগে সিনেমা শিল্প সম্বন্ধে চূড়ান্ত মন্তব্য করা অবশ্যই চলে না। তবে একটা কথা বেশ জোর দিয়েই বলা চলেছে, ভারতবর্ষে আবহ সঙ্গীত রচয়িতার সমস্যা দৈনের সমস্যা নয়, এটা হলো প্রাচুর্যের সমস্যা। 1983 সালে কাজ করার সময় সত্যজিৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তার কাজের গতি একেবারে কমে আসে। স্বাস্থ্যের অবনতির ফলে ছেলে সন্দীপ রায়ের সহায়তায় 1984 সালে সত্যজিৎ রায় ঘরে বাইরে ছবিটি নির্মাণ কাজ সমাপ্ত করেন। এই ছবিতেই সত্যজিৎ রায় প্রথমবারের মতো একটি চুম্বন দৃশ্য যোগ করেন। 1987 সালে সত্যজিৎ রায় তার বাবা সুকুমার রায়ের ওপর একটি প্রমাণ্য চিত্র নির্মাণ করেন। তার শেষ 3টে ছবি প্রথম দিকের ছবিগুলোর চেয়ে অনেক বেশি সংলাপ নির্ভরশীল ছিল। 1992 সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে সত্যজিৎ হাসপাতালে ভর্তি হন। তারপর সেখান থেকে আর ফেরা হয়নি তার। 23 এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ রায়ের ছিল বহুমুখী সৃজনশীলতা। তার কাজের পরিমাণ বিপুল। তিনি 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র এবং স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিতের চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত, স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী কুশলীদের নামের তালিকা ও প্রচারপত্র নকশা করা সহ নানা কাজ করেছেন। চলচ্চিত্র ছাড়াও আরও অনেক বিষয়ের তিনি এক অবিস্মরণীয় শিল্পী। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের চলচ্চিত্র বিশেষজ্ঞ মারি সিটন তাকে নিয়ে দ্য পোর্ট্রেট অফ এ ডিরেক্টর নামের বই লিখেছেন। দীর্ঘ 37 বছর একের পর এক অসাধারণ সব চলচ্চিত্র নির্মাণ, সাহিত্য রচনা, তার সমগ্র সৃজনশীল কাজ আমাদের কাছে এক পরম বিস্ময়। ভারতরত্ন সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত সত্যজিৎ রায় 1992 সালে অস্কারে ভূষিত হন। শিল্প সংস্কৃতির পীঠস্থান যে ফরাসিদের, সেই দেশের সরকার সে দেশের সর্বোচ্চ সম্মান লিজিয়ন দ্য অনার পুরস্কারে তাকে ভূষিত করেছেন। তিনি আমাদের গর্ব, তিনি সত্যজিৎ রায়। 1955 থেকে 1991 পর্যন্ত মোট 36টি ছবি নিজের পরিচালনায় করেছেন, যার মধ্যে 29টি কাহিনীচিত্র, 5টি তথ্যচিত্র, 2টি শর্ট ফিল্ম। এছাড়াও অন্যান্য পরিচালকদের ছবিতে তিনি নানা ধরনের কাজ করেছেন। এই অন্যান্য পরিচালকদের মধ্যে জন রেনোয়া, হরিসাধন দাশগুপ্ত, বিজয় মুলে, বংশী চন্দ্রগুপ্ত, টনি মেয়ার, উপলেন্দু চক্রবর্তী, অভিষেক আয়েঙ্গার, সন্দীপ রায় প্রমুখ উল্লেখযোগ্য। এবার একবার সত্যজিৎ রায়ের সমস্ত ছবির পোস্টার এবং নাম দেখে নেওয়া যাক। 1955 সালে পথের পাঁচালী, 1956 সালে অপরাজিত, 1958 সালে পরশ পাথর, 1958 সালেই জলসাগর, 1959 সালে অপুর সংসার, 1960 সালে দেবী, 1961 সালে তিন কন্যা, 1961 সালেই রবীন্দ্রনাথ ঠাকুর, 1962 সালে কাঞ্চনজঙ্ঘা, অভিযান 1962তেই, মহানগর 1963, চারুলতা 1964, 1964 যেটি একটি নির্বাক ছবি, কালপুরুষ ও মহাপুরুষ 1965, নায়ক 1966, চিড়িয়াখানা 1967, গুপি গাইন বাঘা বাইন 1968, অরণ্যের দিনরাত্রি 1969, প্রতিদ্বন্দ্বী 1970, সীমাবদ্ধ 1971, সিকিম 1971, দ্য ইনার আই 1972, অশনি সংকেত 1973, সোনার কেল্লা 1974, জন অরণ্য 1975, বালা 1976, শতরঞ্জ কে খিলাড়ি 1977, জয় বাবা ফেলুনাথ 1979, হীরক রাজার দেশে 1980, পিকু 1980, সদ্গতি 1981, ঘরে বাইরে
1984, সুকুমার রায় 1987, গণশত্রু 1990, শাখা পোশাখা 1990 এবং শেষ ছবি আগন্তুক 1991। সত্যজিৎ রায়ের ভাষায় ভালো বই পড়া, ভালো ছবির প্রদর্শনীতে যাওয়া বা গানের আসরে বসে ভালো গান শোনা, এসবের তাগিদ তারাই বোধ করেন যারা ভালো ছবি, ভালো বই বা ভালো গানের কদর করেন বা করার চেষ্টা করেন। কিন্তু সিনেমার ব্যাপারে যারা সঙ্গম ছবি দেখেছেন তারাই আবার লা দলচে ভিদাতে উঁকি দিচ্ছেন। এতে অবশ্যই বলবার কিছুই নেই, কারণ পকেটে 5 টাকা পয়সা এবং হাতে ঘন্টা 3 সময় থাকলে যে কেউ যে কোনো ছবি দেখতে পারেন এবং তা নিয়ে মন্তব্য করতে পারেন। মন্তব্য যদি কফি হাউসে বা পাড়ার রকে নিবদ্ধ থাকে তাতে আপত্তি নেই, কিন্তু রাম, শ্যাম, যদু সকলেই যদি পত্রপত্রিকায় তাদের ভয়ঙ্করী বিদ্যার পরিচয় দিতে শুরু করেন, তবে আশঙ্কা হয় যে যখন সবে বাংলাদেশের দর্শকদের মধ্যে সিনেমার বিষয়ে জানবার ও শেখবার একটা আগ্রহ দেখা যাচ্ছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতারও কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তখন এসব লেখা অন্তত কিছু সংখ্যক পাঠক তথা দর্শকদের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি করবে নাকি? শুভ জন্মবার্ষিকী সত্যজিৎ রায়। মহারাজা, তোমারে সেলাম।